তোমার মনে অন্য কেউ। দ্বিতীয় পর্ব। সকাল সকাল নিজের চেম্বারে রেহানা আহমেদকে দেখে অবাক হলো রোদ। তবুও কিছু না বলে নিজের চেয়ারে বসে জিজ্ঞেস করলো, বলুন কি সাহায্য করতে পারি? কার ডিভোর্স করাতে হবে? রোদ মা, তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। আসলে আর বলতে পারলেন না, তার আগেই রোদ হাত উঁচু করে থামিয়ে দিলেন। প্রথমত, আমি আপনাকে চিনি না, তাই আপনার সাথে কেস সম্পর্কিত কথা ছাড়া আর অন্য কোনো কথা হতে পারে না। আর দ্বিতীয়ত, আমি লয়ার রিদিতা জাহান। রোদ বলে শুধু আমার কাছের মানুষরাই ডাকে, বাইরের মানুষ আমার পার্সোনাল নাম ধরে ডাকুক আমি চাই না। অপমানে মুখ কালো হয়ে গেল রেহানা আহমেদের। সেই সাথে সাথে রাগও হলো। নিজের রাগ দমিয়ে রোদকে বললেন, আমরা অন্যায় করেছি তোমার সাথে রোদ, তুমি ফিরে চলো, আমরা সবাই একসাথে থাকবো। আমার সংসারটা তুমি ছাড়া কেউ সামলাতে পারবে না। মাহিন ভুল করেছে, নাবিলাকে ও বিয়ে করবে না আর। আমি তোমাকে ফিরিয়ে নিতে এসেছি। যা হয়েছে সব ভুলে যাও, নতুন করে সব শুরু করো মা। মিসেস আহমেদ, আপনি হয়তো ভুলে গেছেন আমাদের ডিভোর্স হয়ে গেছে। ইসলামের বিধান অনুযায়ী আর ফেরার কোনো পথ নেই। আর আমি ফিরতেও চাই না। ফেলে দেওয়া থুতু ফেরত নেওয়া যায় না। আমি চাইলে আপনাদের কোর্ট পর্যন্ত নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি বিশ্বাস করি আল্লাহ আপনাদের শাস্তি দেবেন। আর কি মনে করেছেন আমি কিছু জানি না? নাবিলা যে পালিয়েছে আর সে বিবাহিত, সব খবর আমি অনেক আগে থেকেই জানতাম। আমি শুধু দেখতে চেয়েছিলাম আপনারা ঠিক কি করতে পারেন। আপনাদের সাথে আমি সব সম্পর্ক শেষ করে দিয়েছি, আপনি এখন আসতে পারেন। আর যদি আমাকে আবার এসব বলতে আসেন, হ্যারাসমেন্টের দায়ে জেলের ভাত খাওয়াবো। আপনি আসতে পারেন। অপমানে মুখ ভার করে বেরিয়ে এলেন রেহানা আহমেদ। আর রোদ বসে কান্না করতে লাগলো। স্বার্থের জন্য আবার ব্যবহার করতে চাইছে ওরা, কিন্তু রোদ সে সুযোগ দেবে না আর। শিশির, যা তো বাবা, তো ছোট বাবার ফ্ল্যাটে এই খাবারটা দিয়ে আয়। কাল রাতের কথা ভাবছিল শিশির। সত্যি কি ওটা রোদ ছিল নাকি মনের ভুল? না, ও বাড়িতে গিয়ে একটু খোঁজ নিলে ভালো হতো, কিন্তু কারণ ছাড়া কিভাবে যাবে, আর গিয়েও বা কি বলবে যদি তার ধারণা ভুল হয়? এর মাঝেই কথাটা বলে উঠলেন সায়নাজ চৌধুরী। শিশির যেন এই সুযোগের আশায় ছিল। মুখে লোক দেখানো বিরক্তি ভাগ রেখে বলল, ঠিক আছে দাও, আমি দিয়ে আসছি। শিশির রাজি হয়েছে দেখে সায়নাজ চৌধুরী খুশি হয়ে বললেন, নে ধর এটা, আর ওর সাথে পরিচিত হয়ে আয়। জানিস ওকে, ও হলো তোর। বাকিটা বলার আগে শিশির বলে উঠল, ওফ মা, তুমি থামবা একটু? আমি গিয়েই না হয় পরিচিত হয়ে আসি, দেখি কোন মহারানীর জন্য আমার মা খাবার পাঠাচ্ছে। বলেই শিশির বেরিয়ে গেল। গোসল করে কোমর সমান ভেজা চুলগুলো মুছতে ব্যস্ত রোদ। সেই সময় কলিং বেল বেজে উঠল। সায়নাজ চৌধুরী বলেছিলেন আসবেন, এসেছেন হয়তো। চুল মুছতে মুছতে না দেখেই দরজা খুলে দিয়ে বলল, আসেন খালা, বলে রুমে চলে আসলো। শিশিরও রোদের পিছু পিছু আসলো। রুমে এসে আবার ব্যস্ত হয়ে পড়ল চুল ঝাড়তে। আর এদিকে শিশির তো হাঁ হয়ে দাঁড়িয়ে আছে। প্রথমত রোদকে খুঁজে পেয়েছে, আর ভেজা চুলে এই রূপ দেখে হার্টবিট মিস হয়ে গেছে। বুকের ভেতর দ্রিম দ্রিম আওয়াজ হচ্ছে। শুভ্র রঙের একদম স্নিগ্ধ লাগছে রোদকে, ঠিক যেন ফুটন্ত পদ্মফুল। আপনি? রোদের কথায় হুঁশ ফিরল শিশিরের। আমতা আমতা করে বলল, মা পাঠিয়েছে। হাতের বক্সটা এগিয়ে দিয়ে বলল। রোদ অবাক হয়ে বলল, মা মানে? কে আপনার মা? এখন তো খালা আসার কথা ছিল। সায়নাজ চৌধুরী আমার মা। কিন্তু আপনি এখানে কেন? আগে তো ছিলেন না। আমি এই ফ্ল্যাটে উঠেছি কিছুদিন আগে। শিশিরের মনে মনে ভাবল, তাহলে আমার ভাবনাই ঠিক, ওটা রোদই ছিল। আরও কিছু কথা বলে শিশির চলে গেল।
কেটে গেছে বেশ কিছুদিন। এই কিছুদিনে রোদকে চোখে চোখে রেখেছে সব সময়। রোদের ব্যাপারে জেনেছে। রোদ ডিভোর্সি, তবুও সে রোদকে ভালোবাসে। কফি শপে মুখে মুখে বসে আছে রোদ আর শিশির। মূলত শিশির ডেকেছে, তার নাকি খুব জরুরি কথা বলার আছে। অথচ রোদকে ডেকে এনে সে কখন থেকে চুপ করে বসে আছে শিশির। শেষমেশ বিরক্ত হয়ে রোদ বলল, আপনার কি কিছু বলার আছে? থাকলে বলেন, আমার উঠতে হবে। আর ভনিতা না করে শিশির বলল, আমি আপনাকে ভালোবাসি রোদ, বিয়ে করতে চাই আপনাকে। আপনি অনুমতি দিলে বাড়িতে কথা বলবো। অবাক হলো না রোদ। সে জানতো শিশির এইরকমই কিছু একটা বলবে। বেশ কিছুদিন ধরে শিশিরের হাবভাব লক্ষ্য করছে সে। মুচকি হাসল রোদ। তারপর শিশিরকে উদ্দেশ্য করে বলল, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আপনি কি জানেন আমি বিবাহিত, ডিভোর্সি? আমি জানি আপনি ডিভোর্সি, তবুও আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে কখনো ভালোবাসতে পারবো না শিশির, কারণ আমার মনে অন্য কেউ। হয়তো তার সাথে আমার বিচ্ছেদ হয়ে গেছে, তবুও আমি তাকে ভালোবাসি। আর তাছাড়া সমাজ, আপনার পরিবার, আত্মীয় স্বজন কেউ মেনে নেবে না আমাকে। একজন ডিভোর্সি মেয়েকে ঘরে তুলতে চাইবে না কেউ। তাই শুধু শুধু আমার পেছনে সময় নষ্ট করবেন না। আপনার জন্য ভালো কেউ অপেক্ষা করছে। আসি। শিশিরকে আর কিছু বলতে না দিয়ে বেরিয়ে এলো রোদ। এবারও পিছু ফিরে তাকালো না। তাকালে হয়তো দেখতে পারত একজোড়া চোখ অসহায়ের মতো তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। রোদের ব্যাপারে আঙ্কেলকে কিছু বলেছ রায়ান? না রিমি, তবে ভাইয়া ভাবিকে বলেছি। বাবা আজই দেশে ফিরেছে। এতদিন বিজনেসের জন্য বাইরে ছিল, তাই বলার সুযোগ পাইনি। তুমি চিন্তা করো না, আমি আর ভাইয়া মিলে ঠিক বাবাকে বুঝিয়ে বলবো। যা করার তাড়াতাড়ি করো রায়ান, রোদের কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। ঠিক আছে সুইটহার্ট, আগে রোদকে ঘরে ফিরিয়ে আনি, তারপর তোমাকে ঘরে তুলব। লজ্জা পেল রিমি। কট করে কল কেটে দিল। এই লোকটা খালি লজ্জা দেয়। ক্লান্ত হয়ে বাসায় ফিরল রোদ। দরজা খুলেই চোখ ছানাবড়া হয়ে গেল। ড্রয়িং রুমে বসে আছে তার পরিবার, মা, বাবা, বড় ভাই, ছোট ভাই, ভাবি। ভাবির কোলে বছর একটা পুচকে ছেলে। পাশেই বসে আছে শাহনাজ চৌধুরী আর জাহিদ চৌধুরী। রোদকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলেন মাহিলা তালুকদার। মেয়েকে এতদিন পর কাছে পেয়ে কান্না যেন থামছে না। রোদও মাকে পেয়ে ডুকরে কেঁদে উঠল। একটাবার মায়ের কথা মনে পড়ল না তোর? এত কষ্টে আছিস, মাকে কি বলা যেত না? এত বড় হয়ে গেছিস, তাই না? রোদ কিছু না বলে কান্না করতে লাগলো। তারপর সায়ান রায়ান এসে বোনকে আগলে নিল। ভাইয়াকে কি বলা যেত না রোদ? একা একা এত লড়াই করছিস। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি ভাইয়া। বড় মুখ করে বেরিয়ে এসেছিলাম, কোন মুখে ফিরে যেতাম বলো? সবার সাথে কথা বলে বাবার পায়ের কাছে বসলো রোদ। রায়ান তালুকদার গম্ভীর মুখ করে বসে আছেন। আমাকে মাফ করা যায় না বাবা? আমি অন্যায় করে ফেলেছি বাবা। ও বাবা, দাও না মাফ করে। কথা দিচ্ছি আর কখনো তোমার অবাধ্য হব না। তুমি যা বলবে তাই হবে। রায়হান তালুকদার মেয়েকে ধরে কান্না করে দিলেন। বাবা মা এমনই হয়। সন্তান যতই অন্যায় করুক না কেন, বিপদের সময় মা বাবা দূরে থাকতে পারে না। রায়হান তালুকদার জাহিদ চৌধুরীকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা জানালেন। তিনি বলেছিলেন রোদের কথা। দুই বন্ধু মিলে গল্প করতে লাগলেন। সঙ্গ দিল রায়ান সায়ান। শিশিরকে ফোন করেছিলেন, কিন্তু শিশির ফোন ধরেনি। আর মহিলারা সবাই মিলে রান্না বান্নার আয়োজন করতে ব্যস্ত। খাওয়া দাওয়া করে রোদকে নিয়ে ফিরে গেলেন তালুকদার বাড়িতে। বেশ রাত করে বাড়ি ফিরল শিশির। ডাইনিং রুমে পা রাখতেই দেখল শাহনাজ চৌধুরী খাবার নিয়ে বসে আছেন। তোমাকে কতবার বলেছি মা, এত রাত জেগে থেকো না, তোমার শরীর খারাপ করবে। আমার কোনো কথাই তুমি শোনো না। তোকে না খাইয়ে আমি কি করে ঘুমোবো বাবা? ঘুম আসবে না আমার।
খাবারটা টেবিলে রেখে দিলেই পারো, আমি এসে ঠিক খেয়ে নিতাম। শুধু শুধু রাত জাগো কষ্ট করে। মায়ের মন তুই বুঝবি না বাবা, সন্তান না খেয়ে মায়েরা শান্তি পায় না। যা হাত মুখ ধুয়ে আয়। শিশিরের খেতে ইচ্ছে করলো না, তাই মাকে বলল, আমি খাবো না মা, বাইরে খেয়ে এসেছি। সায়নাজ চৌধুরী জানেন শিশির মাঝে মধ্যে বাইরে বন্ধুদের সাথে খেয়ে আসে, তবুও সন্দেহ নিয়েও বললেন, সত্যি খেয়েছিস তো? তোর মুখ এত শুকনো লাগছে কেন? হ্যাঁ মা, সত্যি খেয়েছি, একটু টায়ার্ড লাগছে তাই মুখ শুকনো লাগছে। ঠিক আছে, যা রেস্ট কর, তুমিও ঘুমো। গুড নাইট বলে দ্রুত রুমে চলে গেল। ফ্রেশ হয়ে ব্যালকনিতে গেল শিশির। রোজ এই সময় ব্যালকনিতে থাকে রোদ, কিন্তু আজ নেই দেখে অবাক হলো শিশির। ভাবলো ছাদে হয়তো গিয়েছে। 7-5 না ভেবে ছাদে চলে গেল। পাশের বাড়ির ছাদের দিকে তাকিয়ে দেখলো রোদ সেখানেও নেই। হতাশ হলো শিশির, কোথায় গেল রোদ? দুপুরে ওই ঘটনার জন্য কি রোদ আসেনি? এক ঝাঁক মন খারাপ নিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। বিষাদগ্রস্ত কণ্ঠে বলে উঠল, আমাকে কি ভালোবাসা যায় না রোদ কুমারী? একজনের কাছ থেকে প্রতারিত হয়ে আমার ভালোবাসা মেনে নিতে পারছো না তুমি? মেনে নেওয়াটা হয়তো স্বাভাবিক না, তোমার মনে আমাকে কি একটু স্থান দেওয়া যেত না? অবশ্যই দেবেই বা কী করে, তোমার মনে তো অন্য কেউ। তবুও আমি তোমার জন্য অপেক্ষা করব রোদ। পরিবার ফিরে পেয়ে রোদ যেন সবকিছু ভুলে বসেছে। এক মুহূর্তের জন্য শিশিরের কথা মনে পড়েনি, দিব্যি ভুলে গেছে সে কখন থেকে মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। মাহিলা তালুকদারও মাথায় হাত বুলিয়ে আদর করছেন মেয়েকে। পাশেই বসে আছে রায়ান সায়ান আর সাবিহা তালুকদার, সবাই মিলে গল্পে ব্যস্ত। প্রভাতের মিষ্টি আলো আলোকিত ধরণী। মেয়েকে কাছে পেয়ে পৃথিবীর সমস্ত সুখ খুশি যেন ধরা দিয়েছে মাহিলা তালুকদারের মুখশ্রীতে। সকাল থেকেই রান্নাঘরে মেয়ের পছন্দের এটা সেটা রান্না করছেন তিনি। কাউকে কাজ ঘেঁষতে দিচ্ছেন না। ছেলের বউকে বের করে দিয়েছেন, আজকে সব কিছু নিজে হাতে রান্না করবেন। রায়হান তালুকদারও বাজার করে এনেছেন মেয়ের জন্য। দূর থেকে এইসব দেখে কান্না করে দিল রোদ। একটা মিথ্যা ভালোবাসার জন্য এই মানুষগুলোকে কষ্ট দিয়েছে সে। না, আর কাউকে কষ্ট দেবে না। এগিয়ে গেল মায়ের দিকে, পেছন থেকে গলা জড়িয়ে ধরল রোদ। এত কিছু রান্না করা লাগবে না মা, কিছু একটা করে দিলেই তো হয়, কষ্ট করে একসাথে এত কিছু কেন? তুই চুপ কর রোদ, চেহারার কি অবস্থা হয়েছে দেখেছিস? খাওয়া দাওয়া তো ঠিক মতো করিস না, যা গিয়ে দেখ তোর বাবা কি করছেন। রোদও বাধ্য মেয়ের মতো বাবার কাছে চলে গেল। গিয়ে দেখলো রুহান সায়নের ছেলের সাথে খেলছে তিনি। রোদও জয়েন করলো। আজ সারাদিন রোদের দেখা পায়নি শিশির। রোদের ব্যালকনির দিকে লক্ষ্য রেখেছে, সেও আসেনি। রোদের চেম্বারেও গিয়েছিল, রোদ আসেনি আজ। অস্থির হয়ে উঠল শিশির, কিছুতেই পেশেন্ট দেখায় মন দিতে পারল না। আলো কাটিয়ে ধরত্রীর বুকে আঁধার নেমে এসেছে। আকাশ জুড়ে আছে এক ফালি চাঁদ, আশেপাশে কয়েকটা তারা ঝিকিমিক করছে। নিকষ কালো অন্ধকার ছেয়ে গেছে শহর। ঘুমে তলিয়ে আছে মানুষজন। ঘুম নেই শুধু শিশিরের চোখে। এখনো দেখা পায়নি রোদের। কোথায় গেল রোদ? কল দিল রোদের নাম্বারে, কিন্তু রোদ ফোন তুলছে না। অন্যদিকে রোদ চাইছে না তার জীবনের সাথে শিশিরের জীবন জড়াতে। অনেক ভাগ্য করে পরিবার ফিরে পেয়েছে, নতুন কাউকে জড়িয়ে পরিবার হারাতে চায় না। আমরা মানুষরা এমনই, সিঁদুরে মেঘ দেখলে ভয়ে থাকি। যদি ঝড় আসে আর খড়কুটো দিয়ে গড়া আশ্রয়টা হারিয়ে ফেলি। এই শহরের সত্যিকারের ভালোবাসা কেউ বোঝে না। ভুল মানুষকে মন দিয়ে তার থেকে ঠকে দ্বিতীয় কাউকে মন দিতে সাহস হয় না। প্রত্যেকটা মানুষের অতীত থাকে, কেউ সহজে ভুলে যায় আর কেউ আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়। অতীত থাকা ভালো,
কিন্তু অতীতে পড়ে থাকা ভালো না। সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে বসে আছে শিশির। খাচ্ছে কম, চিন্তা করছে বেশি। সেটা দেখে সায়নাজ চৌধুরী বললেন, কিরে, খাচ্ছিস না কেন? কি হয়েছে, এত মন মরা লাগছে বাবা? কিছু না মা, হসপিটালে একটু কাজের প্রেশার বেশি। আচ্ছা মা, ছোট বাবাদের ফ্ল্যাটে যিনি থাকতেন উনি কই? কিছুদিন হলো দেখছি না। কে, রোদ? রোদ তো চলে গেছে। ওর পরিবার এসেছিল নিতে। ভালোই হয়েছে, মেয়েটা পরিবার ফিরে পেয়েছে। শিশিরের মস্তিষ্কে শুধু চলে গেছে শব্দটাই গিয়েছে। রোদ চলে গেছে মানতে পারল না শিশির। হাত ধুয়ে উঠে গেল। সায়নাজ চৌধুরী জিজ্ঞেস করলে তাড়া আছে বলে বেরিয়ে গেল। আজ 3 দিন পর চেম্বারে আসলো রোদ। মাহিলা তালুকদার এক মুহূর্তের জন্য কাছছাড়া করেননি মেয়েকে। অনেক বুঝিয়ে আজ এসেছে। চেম্বারের বাইরে মাহিনকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো রোদ। কি অবস্থা হয়েছে লোকটার! উস্কো খুস্কো চুল, চেহারায় মলিনতার ছাপ স্পষ্ট। এত কিছু ভাবল না রোদ। ভাবাও যে পাপ। এই মানুষটা আর তার নেই, নিষিদ্ধ হয়ে গেছে চিরতরে। এগিয়ে যেতেই মাহিন এসে সামনে দাঁড়ালো। তোমার সাথে একটু কথা ছিল রোদ। তোমার কি সময় হবে? নিজেকে শক্ত করে জবাব দিল রোদ। আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে না মিস্টার মাহিন। যদিও কিছু থাকে, সেটা কেস সম্পর্কিত কথা থাকলে বলতে পারেন। বলুন, কার ডিভোর্স করাতে হবে? তুমি ফিরে চলো রোদ। আমি তোমাকে ছাড়া অপূর্ণ। আমি অন্যায় করেছি, তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। প্লিজ ফিরে চলো। কথা দিচ্ছি আর কোনো অভিযোগ করার সুযোগ দেব না। হাসলো রোদ। আপনার সাথে আমার তালাক হয়ে গেছে। মানে বুঝছেন তালাকের? আমি বুঝিয়ে দিচ্ছি। তালাক হলো বৈবাহিক সম্পর্কের মৃত্যু। আর মৃত্যুর পর যেমন কেউ ফিরে আসতে পারে না, ঠিক তেমনি সম্পর্কের মৃত্যু হলে সেই সম্পর্কে ফিরে যাওয়া কোনো রাস্তা থাকে না। স্বয়ং আল্লাহ রসুল নিষিদ্ধ করে দিয়েছেন। এই মুহূর্তে আপনি আমার জন্য পরপুরুষ মাত্র। কি জানেন তো মিস্টার আহমেদ, আমরা দাঁত থাকতে দাঁতের মূল্য দিই না। হারিয়ে গেলে ফিরে পাওয়ার জন্য আফসোস করি। একটা সময় ছিল যখন আপনার জন্য নিজের পরিবার ছেড়েছি, আপনার মায়ের কাজের লোক হয়েছি, দিনরাত গাধার মতো পরিশ্রম করেছি। একটু এদিক থেকে সেদিক হলে কত লাথি ঝাঁটা খেয়েছি, তবুও মুখ বুজে সহ্য করেছি আপনার জন্য। কথায় আছে না, নরম মাটিতে বিড়াল আঁচড় কাটে বেশি। তাই যত নরম হবেন মানুষ ততই ক্ষতবিক্ষত করবে বেশি। আপনারাও আমাকে ততটাই ক্ষতবিক্ষত করেছেন। আপনার সেই প্রাক্তনের জন্য আমাকে ছেড়ে দিতে একবারও ভাবেননি, অথচ আজ যখন আপনার সেই প্রাক্তন আপনাকে ছেড়ে দিয়েছে, এখন মনে হচ্ছে আপনি আমার সাথে অন্যায় করেছেন। আমি চাইলে আপনাকে কোর্ট পর্যন্ত নিয়ে যেতাম, কিন্তু কিছুই করিনি। আপনার মনে আছে ডিভোর্সের আগের দিন আমি আপনাকে একটা কথা বলেছিলাম, কষ্ট দিচ্ছ দাও, অবহেলা করেছো করো, প্রয়োজনে ব্যবহার করেছো করো, কিন্তু একটা কথা মনে রেখো, জীবনটা ছোট নয়। আজ তুমি আমাকে কষ্ট দিয়েছো, কাল অন্য কেউ তোমাকে সেই কষ্ট ফিরিয়ে দেবে, তাও 1000 গুণ বেশি। নেক্সট টাইম আমাকে আর এইভাবে বিরক্ত করবেন না, না হলে আমি লিগ্যাল স্টেপ নিতে বাধ্য হব। একবার ছেড়ে দিয়েছি বলে বারবার ছেড়ে দেব এমনটা ভাববেন না। বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না রোদ। রোদের চলে যাওয়ার দিকে তাকিয়ে মাহিন অবাক হয়ে ভাবল, এই কোন রোদকে দেখছে সে? এই রোদকে তো আমি চিনি না। এতটা বদলে গেছে রোদ। রোদের সাথে সামনাসামনি দেখা হয় না শিশিরের, দূর থেকেই দেখে মন শান্ত করে। ভালোবাসার মানুষটাকে দূর থেকে দেখলে আলাদা একটা প্রশান্তিতে ভরে যায় বুক। শিশির প্রতিদিন গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে রোদের চেম্বারের বাইরে। রোদ খেয়াল করেছে বিষয়টা, কিন্তু কিছু বলেনি। কিন্তু রোজ রোজ তো এসব মানা যায় না। রোদের মনে হলো শিশির একটু বাচ্চামো করছে। হসপিটাল পেশেন্ট ফেলে অকারণে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। ভাবলো এটা নিয়ে সরাসরি কথা বলবে। এগিয়ে গেল শিশিরের দিকে। শিশির গাড়ির সাথে হেলান দিয়ে ফোন দেখছিল বললে ভুল হবে, আর চোখে রোদকে দেখছিল।
রোদকে তার দিকে এগিয়ে আসতে দেখে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। রোদ যত এগিয়ে আসছে শিশিরের হৃৎস্পন্দন যেন ততই বেড়ে চলেছে। রোদের ফেলা প্রত্যেকটা কদম যেন তার মনে ঝড় তুলছে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল রোদের দিকে। এখানে কি করছে? রোদের প্রশ্নেও ভড়কে গেল শিশির। আমতা আমতা করে বলল, ওই একটু কাজ ছিল এইদিকে তাই এসেছি। ও তাই বুঝি? তা রোজ রোজ কোন কাজটা থাকে এইদিকে? না মানে আমি তো জানতাম আপনি ডাক্তার। এখানে কাজ থাকতে পারে বলে আমার মনে হয় না। জবাবে শিশির কি বলবে খুঁজে পেল না। রোদ আবার বলল, আপনার মনে হয় না এটা একটু বেশি করছেন? কাজ ফেলে এখানে আসেন, এটা তো ঠিক না। আপনাকে না দেখলে যে শান্তি পাই না রোদ। কাজে মন বসে না, তাই ছুটে চলে আসি আপনার কাছে, শুধু এক নজর দেখে মনটা শান্ত করার জন্য। না হলে যে রোগী দেখতে পারি না ঠিক করে। আমার হয়ে যান না রোদ। একটা বার বিশ্বাস করে দেখুন, কথা দিচ্ছি বিশ্বাস ভাঙব না। আপনার ভালো লাগা খারাপ লাগা সঙ্গী হব। একটা দীর্ঘশ্বাস ফেলল রোদ। প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসে যেখানে ভালো লাগা খারাপ লাগা জিনিসগুলো কাউকে বলতে ইচ্ছে করে না, কারোর সাথে নতুন করে জড়াতে ইচ্ছে করে না, শুধু ইচ্ছা না সমর্থটুকুও থাকে না। পাখিরা যেমন ডাঙা ভেঙে গেলে উঠতে পারে না যতক্ষণ না সেটা ঠিক হচ্ছে, তেমনি আঘাত পাওয়া মানুষগুলো আঘাত সেরে না গেলে জীবনে চলতে পারে না। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আঘাত করে আমার ডানাগুলো ভেঙে দিয়েছে। বাইরে থেকে শক্ত হয়ে আছি ঠিকই, কিন্তু ভেতরটা একবারে নড়বড়ে হয়ে গেছে। বিশ্বাস উঠে গেছে ভালোবাসার প্রতি। দ্বিতীয়বার বিশ্বাস করতে মন সায় দেয় না। জীবনে অনেক ভুল করেছি। সবচেয়ে বড় ভুল করেছি মানুষ চিনতে। আর দ্বিতীয় ভুল করেছি পরিবার ছেড়ে, তার জন্য অনেক আফসোসও হয়েছে। ভাগ্যক্রমে পরিবার ফিরে পেয়েছি। এক ভুল আবার করে পরিবার হারাতে পারবো না। এখন একা আছি, ভালো আছি। আর আমার দুঃখগুলো নিজের মধ্যেই সীমাবদ্ধ করে রাখতে চাই। সুখ অন্যের সাথে শেয়ার করা যায়, কিন্তু দুঃখ না। আশা করি আপনি বুঝবেন। চলি। তালুকদার বাড়ির ড্রয়িং রুমে বসে আলোচনা সভা। আলোচনার মূল বিষয় হলো রায়ানের বিয়ে। রায়ান একজনকে পছন্দ করে, তাকেই বিয়ে করতে চায়। রায়হান তালুকদার অন্যত্র মেয়ে দেখেছিলেন। রায়ানকে জানাতে সে বলল মেয়ে পছন্দ করা আছে। পছন্দের পাত্রীকে জানতে চাইলে রায়ান জানায় রোদের বান্ধবী রিমির কথা। রিমিকে রায়হান তালুকদার চেনেন, বেশ ভালো মেয়ে, ভদ্র সভ্য শিক্ষিত মেয়ে। তাছাড়া রিমির বাবা সারিকুল ইসলামকে তিনি ভালো করেই চেনেন। পরিবার ভালো, তাই তিনি আপত্তি করেননি। এক ভুল তিনি দ্বিতীয়বার করতে চান না। ছেলে মেয়েদের ভালোবাসা মেনে নিয়েছেন। রায়ানকে আদেশ দিয়েছেন রিমিকে যেন জানিয়ে দেয় আগামীকাল তালুকদার পরিবার যাবে রিমির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। রায়ান তো খুশিতে পারলে বাবাকে জড়িয়ে ধরে, কিন্তু রায়হান তালুকদারের গম্ভীর মুখের দিকে তাকিয়ে পারল না। রায়হান তালুকদার বুঝতে পেরেছেন বিষয়টা। আফসোস হলো, কেন তিনি সন্তানদের সাথে মিশতে পারেন না। বাবা হয়তো এমনই হয়। মায়েরা যেভাবে সন্তানদের সাথে মিশতে পারে, বাবারা তা পারে না। ছেলে মেয়েদের ভালো রাখতে গিয়ে পর্যাপ্ত সময়টা বাবারা দিতে পারেন না, তাই হয়তো দূরত্বটা বেশি হয়, আর সেটা চিরদিন থেকে যায়। রায়ান রিমির বিয়ের কথা শুনে সবথেকে বেশি অবাক হয়েছে রোদ। ভাইয়ের কথা না হয় বাদ দিলাম, কিন্তু রিমি তো জানাতে পারত তাকে। রোদ কি বাধা দিত? 2 বছর ধরে সম্পর্কে আছে রায়ান রিমি, অথচ রোদ কিছুই টের পায়নি। সকালেই তো কথা হলো রিমির সাথে, কই তখনও তো কিছু বলেনি যে রোদ সব কিছু শেয়ার করে, কিন্তু রিমি এত বড় একটা বিষয় চেপে গেছে। অভিমান হলো রোদের।
তাহলে কি সে রিমির বিশ্বাসযোগ্য বন্ধু হয়ে উঠতে পারেনি? মন খারাপ করে বসে রইল রোদ। আগামীকাল রিমির বাড়ি যাবে না বলে মনস্থির করল। রাত প্রায় 1টা। ছাদে বসে আছে শিশির। রোদের সেদিনের বলা কথাগুলো ভাবছে আর সিগারেটে ঠোঁট ছোঁয়াচ্ছে। লাভ এট ফার্স্ট সাইটে কখনো বিশ্বাস করতো না শিশির। ভাবতো এক দেখায় কখনো ভালোবাসা হয় না, যা হয় ক্ষণিকের ভালো লাগা। কিন্তু রোদকে দেখার পর সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। এক দেখাতেই রোদকে ভালোবেসে ফেলেছে। রোদের পরিচয়, রোদের অতীত কিছুই ম্যাটার করেনি। ভালোবাসা হয়তো এমনই। জীবনে কখনো আফসোস করিনি রোদ, কখনো লোভও করিনি। অনেক কিছু পেয়েছি, আরও কিছু পাওয়ার লোভ করিনি। অনেক কিছু হারিয়েছি, তবে কখনো আফসোস হয়নি। তবে তোমাকে পাওয়ার এত লোভ হচ্ছে কেন? কেনই বা না পাওয়ার আফসোস হচ্ছে? একবার এসে দেখো রোদ, তুমিহীনা আমার শহরটা বিষাদে ভরে গেছে। সেই বিষাদটুকু কাটিয়ে এক মুঠো প্রশান্তি এনে দাও। আমি জানি তোমার মনে অন্য কেউ, কিন্তু আমার মনে যে শুধু তোমারই রাজত্ব। একবার আমার রানী হয়ে দেখো। পৃথিবীর সমস্ত সুখ এনে না দিতে পারলেও দুঃখ পেতে দেব না। তোমার পরিস্থিতিটা আমি বুঝি রোদ, কিন্তু আমার মন যে বোঝো না। আমার জীবনে এক টুকরো রোদ হয়ে থেকে যাও তুমি। ভোরের শিশির কণার মতো রোদ্দুরে বিলীন হতে চাই আমি। এই মুহূর্তে রোদকে পাওয়ার একটা তীব্র ইচ্ছা হয়েছে শিশিরের, কিন্তু চাইলেই তো সব কিছু পাওয়া যায় না। সকাল থেকেই তোড়জোড় চলছে রিমিদের বাড়িতে। বাবা মার একমাত্র মেয়ে রিমি। শফিকুল ইসলাম মেহমানদের আপ্যায়নে ত্রুটি রাখতে চান না। যথাসময়ে উপস্থিত হয় তালুকদার পরিবার। রোদ আসতে চায়নি, কিন্তু রায়ান জোর করে এনেছে। বোনের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। বড় ভাই লজ্জায় বলতে পারেনি। রোদ কিছু সময় গাল ফুলিয়ে বসেছিল, রায়ানের জোরাজুরিতে না এসে পারেনি। তবে রিমির ওপর অভিমানটা এখনো কমেনি, বরং বেড়েই চলেছে। তবে মনে মনে খুশি হয়েছে অনেক। রিমি তার ভাবি হবে, ভাবতে আনন্দ লাগছে। আসার পর থেকেই রোদ সবার সাথে কথা বললেও রিমির সাথে বলেনি। বিষয়টা রিমি বেশ বুঝতে পেরেছে। তবে রোদকে সরি বলে নেবে বলেও ভেবে রেখেছে। সাবিহা, সায়ানের বউ, এসেই জয়নব ইসলামকে এটা সেটা সাহায্য করছে। জয়নব ইসলাম না করলেও শুনছে না। সাবিহা মেয়েটা এমনি, অনেক মিশুক, ঠিক রোদের মতো। শুধু রোদ নয়, তালুকদার পরিবারের প্রত্যেকটা সদস্য অনেক ভালো। মা লিহা তালুকদারও জয়নব ইসলামের সাথে গল্প করছেন। মনে মনে সন্তুষ্ট হন জয়নব ইসলাম। এই রকম একটা পরিবারে মেয়ে গেলে সুখেই থাকবে। তুমি কি আমার সাথে কথা বলবে না রোদ? আমি কথা না বললেও কি রিমি? তোর কথা বলার অনেক মানুষ আছে। আমি কে যে আমার সাথে তোর কথা বলা লাগবে? তুই আমার বেস্ট ফ্রেন্ড রোদ। আমি জানি আমি অন্যায় করেছি, তোর থেকে এত বড় একটা বিষয় হাইড করেছি, কিন্তু বিশ্বাস কর আমি অনেকবার বলতে চেয়েছিলাম, কিন্তু তুই কি ভাবে নিবি তাই আর বলিনি। প্লিজ রোদ, আমাকে মাফ করে দে। সামান্য কারণে এত রাগ করে থাকিস না। এটা তোর কাছে সামান্য মনে হলো রিমি? আমি হয়তো তোর বেস্ট ফ্রেন্ড হতে পারিনি, তোর বিশ্বাসযোগ্য হতে পারিনি, তাই তুই বলিসনি। আর তুই বলবিই বা কেন? সবার সাথে সব কথা বলা যায় না। প্রাইভেসি বলতে একটা জিনিস আছে। তাছাড়া আমি জানলে কি তোর খুব প্রবলেম হতো? আমি কি তোদের বাধা দিতাম? এত খারাপ মনে হয় আমাকে? দিনের পর দিন আমার থেকে লুকিয়ে আমার ভাইয়ের সাথে প্রেম করেছিস, অথচ আমি জানি না। আবার আমি নাকি তোর বেস্ট ফ্রেন্ড? তোর ভাই বলেই তোকে বলতে পারিনি রোদ। সায়ন ভাইয়াকে বড় ভাইয়ার চোখে দেখি, কিন্তু রায়ান ভাইয়াকে অন্য নজরে। বিষয়টা আমার কাছে লজ্জাজনক ছিল রোদ। কি বলতাম তোকে রোদ, তোর ভাইকে আমি ভালোবাসি? বিশ্বাস কর, লজ্জায় আমি বলতে পারিনি। তুই বিষয়টা কিভাবে নিবি? আমাকে কি মনে করবি? হয়তো কষ্ট পাবি। যদি রাগ করিস, রাগ করে আমাদের ফ্রেন্ডশিপ শেষ করে দিস, তাই বলিনি। মাথা নিচু করে বলল রিমি। যদি এখন ফ্রেন্ডশিপ শেষ করে দিই?
তাহলে আমিও এই বিয়েতে মানা করে দেব রোদ। ভুলে যাব তোর ভাইকে। ফ্রেন্ডশিপ না থাকলে রিলেশনশিপের দরকার নেই বলেই রিমি কেঁদে দিল। মুচকি হাসল রোদ। হয়েছে, আর কান্নাকাটি করা লাগবে না। চলেন ভাবি সাহেবা, নিচে চলেন। আপনার চাঁদমুখ দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে, বিশেষ করে আপনার ফিউচার হাজবেন্ড। অবাক হলো রিমি। সত্যি সে ভুল করেছে, রোদকে জানানো উচিত ছিল। তুই আমাকে ক্ষমা করেছিস রোদ? রোদকে জড়িয়ে ধরল রিমি। অক্টোবর মাস শেষের দিকে, আবহাওয়া ভারী, বাতাসে বিষাদের গন্ধ। শুনেছি এই মাস নাকি প্রিয়জন হারানোর মাস। কথা কতটা সত্য জানা নেই, তবে এই মাসে রোদ পেয়েছিল বন্ধুরূপে মাহিনকে। মাঝে কেটে গেছে কয়েকটা বছর, পাল্টে গেছে সম্পর্কের সমীকরণ। প্রথমে ছিল বন্ধু, তারপর স্বামী, আর এখন কোনো সম্পর্কই অবশিষ্ট নেই। বন্ধু হিসেবে মাহিনের মধ্যে কোনো খাদ ছিল না, তবে স্বামী হিসেবে সে ব্যর্থ। পুরনো ভালোবাসা জিয়ে রাখতে গিয়ে হালাল সম্পর্ককে অবহেলা করেছে। সময় গড়িয়ে চলেছে আপন গতিতে। রিমির বাড়ি থেকে ফিরেছে আজ 2 মাস হলো। রায়ান রিমির বিয়েটা নির্বিঘ্নে মিটে গেছে সপ্তাহখানেক আগে। চৌধুরী বাড়ি থেকে জাহিদ চৌধুরী আর শাহনাজ চৌধুরী এসেছিলেন রায়ান রিমির বিয়েতে। শিশির চৌধুরী শহরের বাইরে ছিলেন, তাই আসতে পারেননি। স্বাভাবিকভাবেই চলছে রোদের জীবন। মাঝে মধ্যে শিশিরের সাথে রাস্তায় দেখা হয়, কিন্তু কথা হয় না। রোদের নিজের প্রতি বড্ড আফসোস হয়। একটা মিথ্যা ভালোবাসার জন্য আরেকজনের সত্যি ভালোবাসা গ্রহণ করতে পারছে না। শিশিরের 2 চোখ বলে দেয় রোদের প্রতি তার ভালোবাসার গভীরতা। মানুষ যখন গন্তব্য ছাড়া বেঁচে থাকে, তখন তার নিজের কাছে নিজেকেই বোঝা মনে হয়। রোদের জীবনও গন্তব্যহীন। পরিবারে সে ভালো আছে, কিন্তু মনের মধ্যে একটা আফসোস। দিন শেষে সে প্রতারিত হয়েছে কারো ছলনার কাছে। মাঝে মাঝে মনে হয় সব ভুলে নতুন করে শুরু করবে শিশিরের সাথে পথ চলতে, কিন্তু অদৃশ্য একটা দেওয়াল ভেঙে কিছুতেই সামনে এগোতে পারছে না রোদ। না পারছে অতীত ভুলতে, না পারছে বর্তমানকে আপন করে নিতে। সিদ্ধান্তহীনতায় ভুগছে সে। নিস্তব্ধ রাত, আর দূর আকাশে একফালি চাঁদ। এই শহরের ব্যালকনিগুলোতে নিস্তব্ধতা বিরাজমান। কিছু মানুষ ব্যালকনিতে বসে রাত জেগে প্রিয়জনের সাথে, আর কিছু মানুষ আকাশের দিকে তাকিয়ে দুঃখগুলো উড়িয়ে দেয়। আধার কেটে ধরিত্রীর বুকে আলোর মিছিল নেমেছে। সকালের মিষ্টি আলোয় আলোকিত শহর। শীত নামেনি এখনো, তবুও একটা শীত গন্ধ চারিদিকে। যদিও শহরে শীত তেমন একটা গ্রাস করে না। নামাজ সেরে ছাদে গেল রোদ। ছোট থেকেই একটা অভ্যাসের মধ্যে ছিল, বিয়ের পর সেটা পরিবর্তন হলো। ঘুম থেকে উঠে নামাজ শেষ করে যাবতীয় কাজ শেষে রান্না করা, সবাইকে খেতে দেওয়া, মাহিনের লাঞ্চ বক্স দেওয়া, জামাকাপড় ধুয়ে রাখা, সব শেষে নিজের কাজে যাওয়া। নিজেকে দেওয়ার জন্য সময় ছিল না। এই বাড়িতে এসে পুরনো অভ্যাসগুলো ফিরে এসেছে। সব কিছু আগের মতোই আছে। স্মৃতিগুলো শুধু মোছা যায় না। কিছু তারিখ, কিছু সময়, কিছু মুহূর্ত, কিছু মানুষকে চাইলেও ভোলা যায় না। সদা সর্বদা অন্তরের অন্তঃস্থলে তারা থেকে যায় কোথাও না কোথাও। জীবন কতই বিচিত্র। বেশি কিছুক্ষণ পর রুমে গেল রোদ। ফোন হাতে নিয়ে দেখে অচেনা নাম্বার থেকে বেশ কিছু মিসড কল। কিছুদিন থেকে এরকম হচ্ছে। কেউ একজন পরিচয় গোপন করে কল করে রোদকে ভালো মন্দ জিজ্ঞেস করে কল কেটে দেয়। অবাক হয় রোদ। একটু জিজ্ঞেস করার জন্য কেই বা কল দেবে। নাম্বার ব্লক করলে নতুন নাম্বার থেকে কল করে। বড় অদ্ভুত লাগে বিষয়টা। মুখোমুখি বসে আছে রোদ আর শিশির। কাজ শেষ করে বাড়ি ফিরছিল রোদ। সেই সময় শিশিরের সাথে দেখা। অনেক রিকোয়েস্ট করে একটা কফি হাউসে আনতে সক্ষম হয়েছে শিশির। বলুন মিস্টার শিশির, কি বলবেন? আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি অনুমতি দিলে আমি আমার বাবা মাকে নিয়ে আপনার বাসায় যাব। একটা পবিত্র সম্পর্কে যেতে চাই। আপনার লড়াইয়ের পাশে থাকতে চাই। বিপদে আপদে আপনাকে রক্ষা করতে চাই। আপনি দেবেন সেই অনুমতিটা? জীবনটা আমার, খারাপ সময়টাও আমার, লড়াইটাও একাই আমার, হেরে যাওয়াটাও আমার।
আমি চাই সব লড়াই একা লড়তে। জীবনে বহু সমস্যার সম্মুখীন হয়েছি, কখনো এতটা ভেঙে পড়িনি যে কারোর সাহায্য লাগবে। তবে ভেতর থেকে আমি ক্ষতবিক্ষত, আর সেই ক্ষতবিক্ষত মন নিয়ে নতুন কারোর সামনে দাঁড়ানোর সাহস আমার নেই। নতুন করে ভালোবাসা চাওয়ার অধিকার আমার নেই। অন্ধের মতো বিশ্বাস করে অনেক বড় ধাক্কা খেয়েছি, মানুষ চিনতে ভুল করেছি, তার খেসারত দিতে দিতে আমি ক্লান্ত। ভালোবাসা হয়তো আমার জীবনে নেই, মেনে নিতে শিখেছি কিছু জিনিস আমার জন্য না। একটা বিষাক্ত অধ্যায়ের জন্য আমার অনুভূতিগুলো শেষ হয়ে গেছে, জীবনের রঙগুলো মুছে গেছে। আমাকে বিয়ে করলে আপনি বিপদে পড়বেন, সমাজ আত্মীয় স্বজন আপনাকে কটু কথা বলবে। আমি চাই না আমার জন্য আপনার কোনো রকম অসম্মান হোক। একটা খারাপ অধ্যায় মানে এই নয় আপনার গল্প শেষ। খারাপের মধ্যে দিয়ে ভালোর আবির্ভাব হয়, শেষ থেকে শুরু হয়। জীবন কারোর জন্য থেমে থাকে না রোদ। বইয়ের একটা পাতা নষ্ট হয়ে গেছে বলে এই না আমরা আস্ত বইটাকেই ফেলে দেব, বরং সেই পাতাটাকে ছিঁড়ে ফেলে দিতে হয়। বাকি রইল সমাজ, আত্মীয় স্বজন। জীবনটা আমার রোদ। আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত বিষয়। সমাজ আমাকে খাওয়ায় না, সমাজের ভয়ে আমি ভালোবাসা ছেড়ে দিতে পারি না। জীবনে সবাই দুঃখ দিতে পারে, কেউ পাশে থেকে দুঃখ দূর করতে পারে না। খারাপ সময়ে কেউ পাশে থাকে না। কখনো ভেঙে যাওয়া ফাটল দেখাতে হয় না, কারণ কিছু মানুষ আছে যারা ভেঙে যাওয়া ফাটল দেখলে আরো বেশি ফাটল তৈরি করে দেয়। মানুষ কখনো বিনা স্বার্থে কিছু করে না। আপনার যদি মনে হয় কেউ বিনা কারণে আপনার জন্য কিছু করছে, তাহলে নিশ্চিত থাকুন তার পেছনে কোনো না কোনো স্বার্থ লুকায় আছে। আপনাকে জোর করব না রোদ, যদি ভাগ্যে থাকে তাহলে আপনি আমার হবেন। রেহানা আহমেদ পড়েছেন চরম বিপদে। ছোট ছেলে রাফিন বিয়ে করেছে, কাউকে জানানোর প্রয়োজন মনে করেনি। মেয়েটার নাম জুহি, বড়লোকের মেয়ে, হাবভাব চালচলন বেশ বিদেশি মেয়েদের মতো। বাসার কোনো কাজকর্মে করে না, সারাদিন রুমে বসে ফোন দেখে আর না হলে টিভি দেখে। মাঝে মাঝে স্পিকার অন করে লাউড মিউজিক শোনে। সব কাজ রেহানা আহমেদকেই করতে হয়। জুহির আবার সব খাবার মুখে রুচে না, অনলাইন থেকে খাবার অর্ডার করে নিজেই খেয়ে নেয়। কারি কারি টাকা খরচ করে, প্রতিদিন এটা ওটা শপিং করে। সাইমার সাথে ওর খুব একটা মেশে না, তবে তার সাথে খারাপ ব্যবহারও করে না। জুহির ব্যাপারে রাফিনকে কিছু বলতে গেলে সে বলে ওঠে, বড়লোকের মেয়ের তো খুব শখ ছিল না তোমার মা, এখন এসব বলছো কেন? বড়লোকের মেয়েরা এমনই হয়। ভাবি ভালো মানুষ ছিল বলেই তোমার সব অন্যায় আবদার মেনে নিত, কিন্তু সবাই তো এক না মা, তোমার বুঝতে হবে সেটা। জুহিকে নিয়ে তোমার কোনো সমস্যা থাকলে বলো, আমি আমার বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব। তাছাড়া কিছুদিন পর তো এমনিতেই বিদেশ চলে যাব আমি আর জুহি, তাহলে এই কদিন কি এমন হবে তোমার? রেহানা আহমেদ বুঝতে পারলেন রোদের ওপর কি পরিমাণ অন্যায়টা করেছিলেন। সাইমাটাও কথা বলে না এখন। মাহিন তো বাড়ি ফিরে না প্রায় সময়, বড্ড একা হয়ে গেছেন তিনি। কথায় আছে যেমন কর্ম তেমন ফল, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। শরৎকাল শেষ, হেমন্তের আবির্ভাব ঘটেছে কিছুদিন আগে। রাত্রি প্রায় অর্ধেকটা কেটে গেছে, ঘুমে আচ্ছন্ন নগরী। কেউ আবার রাত জেগে দুঃখ বিলাস করছে, দুঃখগুলোকে পাহারা দিচ্ছে। দুঃখ পাহারা দিতে হয় না। এই জগতে সুখের ওপর নজর লাগলেও দুঃখের ওপর লাগে না। দুর্ঘটনা ঘটিয়ে সুখ চুরি করা গেলেও দুঃখ চুরি হয় না। বেশ ভালোই শীত পড়েছে, সারাদিন সূর্যের তাপে শীত শীত ভাবটা বোঝা না গেলেও রাতে ঠিক বোঝা যায়। এই শীতের মধ্যেও ব্যালকনিতে দাঁড়িয়ে রোদের ব্যালকনির দিকে তাকিয়ে আছে শিশির। রোদ এই বাসা থেকে চলে গেছে প্রায় অনেকগুলো মাস কেটে গেছে, তবুও শিশির নিয়ম করে রোদের ব্যালকনির দিকে তাকিয়ে স্মৃতিচারণ করে। মাঝে মধ্যে রোদ গান গাইতো, শিশির কয়েকটা রেকর্ড করে রেখেছিল। রোজ রাতে সেই গান শুনেই নিজেকে সান্ত্বনা দেয়। কিন্তু মানুষের মন যতই সান্ত্বনা দেওয়া হোক না কেন, ভালোবাসার মানুষটাকে নিজের করে না পাওয়া পর্যন্ত কিছুতেই শান্তি মেলে না। বেশ কিছুদিন ধরেই সিগারেটের নেশা হয়েছে।
শুনেছি সিগারেট নাকি দুঃখ ভুলিয়ে দেয়, বিষাদগুলো ধোঁয়ায় উড়িয়ে দেয়। কই, আমার কষ্টগুলো তো আকাশে উড়িয়ে নিয়ে যেতে পারেনি। আমাকে তো রোদ নামক নেশা গ্রাস করেছে। সেই নেশা স্বয়ং রোদ ছাড়া কেউ ছাড়াতে পারবে না। তোমাকে পেয়ে গেলে সব নেশা কেটে যাবে রোদ। নীল আকাশ, ভোরের আলো, রাতের জ্যোৎস্না, শরতের কাশবন, সমুদ্র, পাহাড়, ঝর্ণা, নদীর কলতান, গোধূলির রাঙা সব মোহ কেটে যাবে। ধৈর্য ধরে আছি সেই দিনের জন্য, যেদিন তুমি আমার হবে। ধৈর্য মানুষকে কখনো ঠকায় না, মানুষকে অনেক কিছু শেখায় এবং সময় মতো ঠিক জিনিসটাও উপহার দেয়। মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা করে, যার জন্য আমার এক আকাশ অনুভূতি হয়, যাকে আমি দূর থেকেও অনুভব করি, কাছে না দেখলে শূন্যতায় হাহাকার করি, যার জন্য নির্ঘুম রাত জাগি, যার জন্য প্রতিটা মুহূর্ত অপেক্ষা করি, তার কি আমার জন্য এতটুকুও অনুভূতি হয়? কাছে না দেখলে একটুখানিও শূন্যতা লাগে তার? নাকি আমি তার অস্তিত্বে নেই? মুচকি হাসল শিশির। সব হাসির মাঝে যে সুখ লুকিয়ে থাকতে হবে তা কিন্তু নয়। বিষাদের হাসি সবসময় নীরব ভূমিকা পালন করে। তবে কিছু হাসি শব্দ করে হাসতে হয়, যাতে কেউ দুঃখের কোলাহল শুনতে না পায়। সকাল সকাল জাহিদ চৌধুরী হাজির হয়েছেন বন্ধু রায়হান তালুকদারের অফিসে। কুশলাদি বিনিময় করলেন দুই বন্ধু। রায়হান তালুকদার সেক্রেটারিকে ডেকে হালকা নাস্তা আনিয়ে নিলেন। বেশ কিছুক্ষণ গল্প করার পর জাহিদ চৌধুরী বললেন, রায়হান, তোর কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। যদিও প্রস্তাবটা অনেক পুরনো, তোর সাথে এটা নিয়ে আগেও আলোচনা হয়েছে। রায়হান তালুকদার অবুঝ দৃষ্টিতে তাকালেন। তিনি বুঝতে পারেননি জাহিদ চৌধুরী ঠিক কোন প্রস্তাবের কথা বলছেন। বিষয়টা জাহিদ চৌধুরী বুঝতে পেরে বললেন, ভুলে গেছিস রায়হান, তোর মেয়ে রিধিতা আর আমার ছেলে শিশিরের বিয়ের কথা ছিল। তুই আমি মিলে ওরা ছোট থাকতেই বিয়ে ঠিক করে রেখেছিলাম। এখন আমি সেই প্রস্তাব নিয়ে আবার এসেছি। তোর মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। রায়হান তালুকদার অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালেন বন্ধুর দিকে। তিনি নিজেও মনে প্রাণে চাইতেন শিশিরের সাথে রোদের বিয়েটা হোক। দুই বন্ধু বিয়ে ঠিক করে রেখেছিল, কিন্তু রোদের অন্যত্র বিয়ে করে নেওয়ায় লজ্জা পেয়েছিলেন বন্ধুর কাছে। কথা রাখতে পারেননি। তুই যে আমার মেয়েকে তোর বাড়ির বউ করতে চাইছিস, এটা আমার সৌভাগ্য। কিন্তু এত কিছুর পরেও রোদকে কি তোর ছেলে মেনে নেবে? রোদ একটা ভুল করেছিল বিয়ে করে, সেটা জেনে তার ছেলে যদি বিয়েতে রাজি না হয়। জাহিদ চৌধুরী হাসলেন, তুই আমার ছেলেকে চিনিস না রায়হান। আমার ছেলে রাজি হওয়া নিয়ে চিন্তা করিস না তুই। রিধিতা মামুনিকে রাজি করা। খুব শীঘ্রই আমরা বেয়াই হতে চলেছি। যদিও মেয়ের বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ নিয়ে যাওয়া উচিত, কিন্তু তুই তো যাবি না, তাই বাধ্য হয়ে আমাকে আসতে হলো। সাউন্ড বক্সে গান ছেড়ে বন্ধুদের সাথে ড্রয়িং রুমে ডান্স করছে জুহি। অদ্ভুত অশ্লীল সব নাচের স্টেপ। রেহান আহমেদ বারণ করলে জুহি সেটা শোনেনি। ছেলে হারানোর ভয়ে চুপ করে আছেন তিনি। জুহি অর্ডার করেছে সবার জন্য খাবার ব্যবস্থা করতে। নিজের রুমে বসে এক্সামের জন্য পড়ছিল সাইমা, কিন্তু অতিরিক্ত গানের সাউন্ডে কিছুতেই পড়ায় মন দিতে পারছিল না। অতিষ্ঠ হয়ে বেরিয়ে এলো রুম ছেড়ে। বাইরে এসে বলল, ভাবি সাউন্ড কম করো, কাল আমার পরীক্ষা, পড়তে ডিস্টার্ব হচ্ছে। জুহি সেটা শুনেও না শোনার ভান করে আরও সাউন্ড বাড়িয়ে দিল। রিমি বুঝলো কথা বলে লাভ হবে না, তাই এখান থেকে প্রস্থান নেওয়ার চেষ্টা করতেই পেছন থেকে কেউ একজন হাত টেনে ধরল। পেছন ফিরে তাকাতেই দেখল জুহির একটা ছেলে ফ্রেন্ড হাত ধরে আছে। সাইমা হাত ছাড়ানোর চেষ্টা করতেই ছেলেটা আগের তুলনায় আরেকটু শক্ত করে চেপে ধরল। তারপর অশালীল ভঙ্গিতে বলল, হে বেবি, কোথায় যাচ্ছ? চলো আমাদের সাথে পার্টিতে জয়েন করো। তুমি আর আমি কাপল ডান্স করব। ইউ নো ইউ আর লুকিং সো হট। আর সহ্য করতে না পারায় সাইমা ঠাস করে চড় বসিয়ে দিল ছেলেটার গালে। রেগে ঝাড়া দিয়ে অন্য হাতটা ছাড়িয়ে নিয়ে
গান বন্ধ করে বলল, আপনার সাহস কী করে হয় আমাকে টাচ করার আর এই রকম একটা বাজে অফার করার? ছেলেটির চোখ দিয়ে রাগে অপমানে আগুন ঝরছে। ইউ স্টুপিড গার্ল, মারলে কেন আমাকে? জুহিও তার বন্ধুরা সবাই জড়ো হয়েছে। রেহানা আহমেদ এসে দেখলেন জুহি রেগে বলেছে, হাউ ডিয়ার ইউ টাচ মাই ফ্রেন্ড। রেগে সাইমাকে চড় মারার উদ্দেশ্যে হাত ওঠাতেই ধরে ফেললেন রেহানা আহমেদ। আমার মেয়ের গায়ে হাত ওঠানো দুঃসাহস করো না বৌমা। ভুলে যেও না এটা আমার বাড়ি। আমার বাড়িতে দাঁড়িয়ে কোন সাহসে আমার মেয়েরকে প্রহারের জন্য হাত ওঠাও? জুহি রেগে গিয়ে বলে উঠল, ইউ ওল্ড লেডি, হাত ছাড়ুন আমার। খারাপ মহিলা একটা। আপনি আমাকে সাহস দেখাচ্ছেন? জানেন আমি কে? বিহেভ ইয়োর সেলফ ভাবি। উনি তোমার গুরুজন। এইভাবে কথা বলা তোমার মানায় না। গুরুজন মাই ফুট। আমার ফ্রেন্ডদের আমার সামনে অপমানের ফল ভালো হবে না। এর ফল তোমাদের ভোগ করতে হবে। ঠিক কি ফল আমাদের ভোগ করতে হবে জুহি? মাহিনের গলা শুনে সবাই পিছনে তাকায়। এতক্ষণ তোমাদের ড্রামা দেখছিলাম আর না বলে থাকতে পারলাম না। আমার বোনকে কে টাচ করেছে? রাফি নামের ছেলেটি বলে উঠল, আমি টাচ করেছি। শুধু টাচই না, হটও বলেছি। কি করবি তুই? মাহিন রেগে ছেলেটাকে নাক বরাবর ঘুষি দিল। রাফিও সমান তালে প্রহার করার চেষ্টা করল, কিন্তু মাহিনের শক্তির কাছে পেরে উঠল না। অবস্থা বেগতিক দেখে জুহি রাফিকে নিয়ে চলে যেতে বলল আর রাফিনকে কল করে আসতে বলল। জুহির কথা মতোই সবাই চলে গেল। সাইমা আর রেহানা আহমেদ মাহিনকে শান্ত করার প্রচেষ্টা করছেন। কিছুক্ষণের মধ্যেই রাফিন উপস্থিত হয়। জুহির থেকে ভুলভাল শুনে সাইমা আর রেহানা আহমেদকে দোষারোপ করতে থাকে। মাহিন বলল, তুই তোর বউয়ের কথা শুনে মা আর সাইমাকে দোষ দিতে পারিস না। ওই ছেলেটা আমাদের বোনকে বাজে কথা বলেছে। সাইমা শুধু প্রতিবাদ করেছে। এটা আমাদের বোনের সম্মানের ব্যাপার। রাফিন রেগে গিয়ে বলল, ওই ছেলে তো ডান্স করতেই চেয়েছিল। এটা এখন কমন ব্যাপার। তোমাদের এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? আর তোমার মুখে এত নীতিবাক্য মানায় না ভাইয়া, ভুলে গেলে নাকি? রোদ ভাবির সাথে তুমি কি করেছো? তখন তার সম্মানের কথা ভাবনি একবারও। এটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হয়েছে। সাইমা দুজনকে থামিয়ে বলল, তোমরা দুজনেই সমান। একজন মায়ের কথা শুনে বউকে অসম্মান করেছো আর একজন বউয়ের কথা শুনে মা বোনকে অসম্মান করছো। দুজনেই কাপুরুষ তোমরা। লজ্জা লাগে তোমাদের বোন বলে নিজেকে পরিচয় দিতে। কালই আমি হোস্টেলে চলে যাব। এই বাড়িতে থাকলে দম বন্ধ হয়ে মারা যাব বলেই রুমে চলে গেল। সেই সুযোগে জুহিও বলে উঠল, আমিও আর এই বাড়িতে থাকবো না, আমার পাপার কাছে চলে যাব। রাফিন, তুমি কি আমার সাথে যেতে চাও? তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে আলাদা ফ্ল্যাট নাও, আর না হলে আমার পাপার বাড়িতে চলো। ওখান থেকে আমরা ইউএস চলে যাব। রাফিনও সায় জানালো। মাথায় হাত দিয়ে বসে পড়লেন রেহানা আহমেদ। এই বুঝি সাদের সংসারে বিনাশ ঘটল। গোধূলি বিকাল পেরিয়ে সন্ধ্যা নেমেছে ধরিত্রীর বুকে। চারিদিকে লাল আভা ছড়িয়ে আছে। কাছে মসজিদ থেকে আজানের মিষ্টি সুর ভেসে আসছে। নামাজ আদায় করে নিল রোদ। মন শান্ত করার একমাত্র ঔষধ হলো নামাজ। নামাজ শেষ করে ছাদে গেল রোদ। ধীরে ধীরে আঁধার গ্রাস করছে ধরণী। রোদ বিলীন হয়ে গেছে আঁধারের কাছে। কয়েক ঘন্টা পর নতুন সকাল হবে, রোদ উঠবে, নতুন করে সব শুরু হবে। অথচ এখন রোদের অস্তিত্ব নেই। রোদ ভাবল, আমিও যদি প্রতিষ্ঠিত না হতাম তাহলে হয়তো এই রোদের মতো আমার অস্তিত্ব পাওয়া যেত না। আমিও হারিয়ে যেতাম আঁধারে। গভীর ভাবনার মাঝেই মাথায় কারোর স্পর্শ পেয়ে পেছনে তাকালো রোদ। বাবাকে দেখে অবাক হলো। রায়হান তালুকদার সচরাচর ছাদে আসেন না, আর রোদ এই বাড়িতে ফেরার পর থেকে রায়হান তালুকদার রোদের সাথে কথা বললেও আগের মতো খুব একটা কথা বলেন না। মেয়ের প্রতি অভিমান জমে আছে মনে। বাবা, তুমি এখানে? চল ওখানে বসি। ছাদের এক পাশে কাঠের বেঞ্চেতে বসলেন মেয়েকে নিয়ে। তারপর জিজ্ঞেস করলেন, কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ বাবা, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বাবা, বলো। আমি তোমার বিয়ে ঠিক করেছি রোদ। আমি চাই তুমি নতুন করে সবটা শুরু করবে। তোমাকে সুখী দেখতে চাই। রোদ
স্তম্ভিত হয়ে বসে রইল। কি বলছেন বাবা? এটা আবার বিয়ে? সেটা কি করে সম্ভব? সে তো মাহিনকে ভুলতে পারেনি, নতুন করে কিভাবে আরেকটা সম্পর্কে জড়াবে? এই মুহূর্তে শিশিরের কথা খুব মনে পড়ছে। কেন জানি শিশিরের জন্য খারাপ লাগছে। রোদের ভাবনার মাঝেই রায়ান তালুকদার বলেন, যখন তোর জন্ম হলো তখন থেকেই আমি আর তোর জাহিদ আঙ্কেল তোমাদের বিয়ে ঠিক করে রাখি জাহিদের ছেলে শিশিরের সাথে। ভেবেছিলাম তোমরা বড় হলে তোমাদের জানাবো। শিশিরের নাম শুনে চমকে উঠল রোদ। তার মানে শিশিরের সাথে বিয়ে ঠিক ছিল? আর এখনো কি শিশির বিয়ের প্রস্তাব পাঠিয়েছে? রায়হান তালুকদার আবার বললেন, তুমি যখন আমাকে না জানিয়ে বিয়ে করে নিলে তখন অনেক কষ্ট পেয়েছিলাম। প্রাণপ্রিয় বন্ধুর কাছে লজ্জিত হয়েছিলাম। কথা না রাখতে পারায় নিজেকে খুব ছোট মনে হয়েছিল। যদিও জাহিদ সে ব্যাপারে আমাকে কিছুই বলেনি, তবুও আমার মনে হতো আমি আমার সন্তানকে আগলে রাখতে পারিনি। তাই হয়তো মেয়ে আমার অবাধ্য হয়েছে। বাবা হিসেবে নিজেকে ব্যর্থ মনে হতো। আজ যখন জাহিদ আবার বিয়ের প্রস্তাব নিয়ে এলো তখন আমি অবাক হয়েছিলাম, মনে মনে খুশিও হয়েছি। সব বাবা মাই চাই তার সন্তান সুখে থাকুক। আমিও চাই আমার মেয়ে সুখী হোক, পুরনো অতীত ভুলে নতুন জীবন শুরু করুক। আমি আর তোমার মা আজ আছি, কাল থাকবো না। ছেলে দুটো ভালো আছে, এখন শুধু তোমার জন্য চিন্তা আমাদের। আমি জানি তুমি প্রতিষ্ঠিত, নিজের লড়াই তুমি নিজেই লড়তে পারবে, কিন্তু বাবা মা হিসেবে আমাদেরও তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে সন্তানদের কাছে। এখানে আমার মান সম্মানও জড়িয়ে আছে। দ্বিতীয়বার বন্ধুর নিকট লজ্জিত হব না আশা রাখি। তুমি বুদ্ধিমতী বিষয়টা বুঝবে। অতীত আঁকড়ে ধরে থাকলে তুমি সামনে এগোতে পারবে না। যত তাড়াতাড়ি অতীত থেকে বের হতে পারবে ততই তোমার মঙ্গল। তোমাকে জোর করব না, সিদ্ধান্ত তোমার হাতে। কাল সকালের মধ্যেই তোমার ডিসিশন জানিয়ে দিও। আমি অপেক্ষায় রইলাম। রায়হান তালুকদার চলে গেলেন। রোদ পাথরের মতো বসে রইল। বাবা তার উপর অভিমান করে আছেন। আমি একটা ভুল করার পরও বাবা আমাকে কাছে টেনে নিয়েছেন। কি করা উচিত রোদের? অনেক ভেবে সিদ্ধান্ত নিল বাবা মাকে আর কষ্ট পেতে দেব না। বাবা চাইলে বিয়ে কেন, প্রাণটাও দিয়ে দেব। বিয়ের কথা শোনার পর থেকেই এটা ওটা ভাঙচুর করছে শিশির। বিয়ে সে কিছুতেই করবে না। রেগে যা পাচ্ছে হাতের কাছে তাই ভাঙছে। সায়না চৌধুরী ভয়ে ছেলের পাশ ঘেঁষতে পারছেন না। শিশির চিৎকার করে বলছে, আমি এই বিয়ে করব না। আমার মনে অন্য কেউ, আমি তাকেই ভালোবাসি, বিয়ে করলে তাকেই করব। শিশিরের অন্য কাউকে ভালোবেসে শুনে জাহিদ চৌধুরীর অন্তরাত্মা কেঁপে উঠল। তার মানে কি বন্ধুকে দেওয়া কথা তিনি রাখতে পারবেন না? আগে ছেলের মতামত নেওয়া উচিত ছিল। এখন যদি শিশির না মানে তাহলে কি করবেন তিনি? বড্ড ভুল করে বসলেন। সন্তানদের আগেই জানিয়ে রাখা উচিত ছিল সবটা। না, শিশিরের সাথে কথা বলতে হবে, শিশিরকে বোঝাতে হবে। যদি শিশির না মানে? কপাল বেয়ে ঘাম ঝরতে লাগলো জাহিদ চৌধুরী। বড় মুখ করে বন্ধুকে কথা দিয়ে এসেছেন, কি করবেন তিনি? এগিয়ে গেলেন শিশিরের কক্ষের দিকে। দরজা খোলা ছিল। বিছানায় বসে রাগে ফুঁসছে শিশির। জাহিদ চৌধুরী গিয়ে পাশে বসলেন ছেলের। পাশে থাকা বেড সাইড টেবিল থেকে এক গ্লাস পানি ঢেলে শিশিরকে এগিয়ে দিয়ে দিলেন। বাবা দিকে তাকালো শিশির। জাহিদ চৌধুরী ইশারায় বললেন পানিটা খেতে। শিশির কিছু না বলে পানিটা খেয়ে নিল। তপ্ত শ্বাস ফেলে জাহিদ চৌধুরী বললেন, আমি তোমাকে কয়েকটা কথা বলবো শিশির, তুমি চুপ করে শুনবে। আমার কথা শেষ হলে তুমি বলবে, আমি শুনবো। মাথা নাড়ল শিশির। দীর্ঘশ্বাস ফেলে জাহিদ চৌধুরী বলতে লাগলেন, আমার বন্ধু রায়ান তালুকদারকে তুমি চেনো? ওর মেয়ে যখন জন্ম হয় তখন আমি আর রায়ান, তোমার আর রায়ানের মেয়ে রিদিতার বিয়ে ঠিক করে রেখেছিলাম। ভেবেছিলাম তোমরা বড় হলে জানাবো। তারপর তুমিও ডাক্তারি পড়ার জন্য বিদেশ চলে গেলে, আর রিদিতাও একটা প্রতারকের পাল্লায় পড়ল। আমার অনেক দিনের ইচ্ছা রিদিতাকে এ বাড়ির বউ করব। বাবা হিসেবে এইটুকু তো সন্তানের কাছে চাইতেই পারি। আমি জানি তোদের না জানিয়ে বিরাট ভুল করেছি। আমার উচিত ছিল আগেই এই বিষয়ে তোদের অবগত করা। নিজেদের জীবন নিয়ে নিজেরা সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোদের আছে। আমি জোর করে তোর ওপর কিছু চাপিয়ে দেব না। শুধু মনে রাখিস তোর বাবা সম্মান জড়িয়ে আছে এতে।
একজনকে কথা দিয়ে রেখেছে। অসম্মানিত হয়ে বেঁচে থাকতে আমার খুব কষ্ট হবে। নিজের সম্মান খুইবার আগে যেন আল্লাহ রসুল আমাকে মৃত্যু দান করেন। চমকে উঠল শিশির। এসব তুমি কি বলছো বাবা? মেয়েটাকে, শিশির যাকে তুই ভালোবাসিস? শিশির কাল বিলম্ব না করে বলে উঠল, মেয়েটা আর কেউ না, ছোট বাবাদের ফ্ল্যাটে যে মেয়েটা থাকতো, রোদ। রোদের নাম শুনে অবাক হয়ে গেলেন জাহিদ চৌধুরী। রোদের সাথেই তো বিয়ে ঠিক করেছেন তিনি। তার মানে শিশির রোদের পরিচয় সঠিকভাবে জানে না। মনে মনে ফোন দিয়ে আটলেন তিনি। শিশিরকে কিছুতেই রোদের পরিচয় জানতে দেওয়া যাবে না। সাথে খুশি হলেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন তিনি। যাক বাবা, বন্ধুকে দেওয়া কথা তিনি রাখতে পারবেন, এতেই শান্তি। কিন্তু তার আগে শিশিরকে নাকানি চুবানি খাওয়াতে হবে। ছেলের জন্য আরেকটু হলে কিডনি লক হয়ে যাচ্ছিল। কত চিন্তা করছিলেন তিনি। ছেলে বলে এত সহজে তো ছেড়ে দিলে চলবে না। বাপের ছেলেকে একটু ঘোরাতে হবে। এইবার দেখবি শিশির, তোর বাপ কি করতে পারে। মনে মনে নাগিন ডান্স করতে লাগলেন। কিছুক্ষণ ভেবে বললেন, মেয়েটাও কি তোকে পছন্দ করে? শিশির মাথা নিচু করে বলল, না বাবা, শুধু আমিই পছন্দ করি। জাহিদ চৌধুরী মনে মনে বেজায় খুশি। এইবার আসল খেলা দেখা হবে। ছেলেকে ইমোশনাল ব্ল্যাকমেল করতেই হবে। হুট করে ছেলের হাত ধরে বললেন, আমাকে অসম্মানিত হওয়ার হাত থেকে বাঁচা বাবা। কথা দে আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করবি তুই। আমার মান সম্মান তোর হাতে বাবা। আমি যে কথা দিয়েছি, কথার খেলাপ করা আমার কাছে মৃত্যুর সমতুল্য। বলেই বুকে হাত দিয়ে ধপ করে বসে পড়লেন। শিশির বিচলিত হয়ে উঠল। কি হলো বাবা, এরকম করছো কেন? শরীর খারাপ লাগছে তোমার? এখানে শুয়ে থাকো, আমি চেক আপ করছি। ছেলের হাত ধরে শুয়ে রইলেন তিনি। না শিশির, তুই আমাকে ছুঁয়ে কথা দে, আমার পছন্দ করা মেয়েকে তুই বিয়ে করবি। রোদ তো তোকে পছন্দ করে না বাবা। আমার এই কথাটা রাখ। তোর কাছে কোনোদিনও কিছু চাইনি। আজ আমার কথাটা ফেলে দিস না বাবা। আমি যে মরেও শান্তি পাবো না। বাবা তুমি একটু শান্ত হও। তোমার কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে। দাঁড়াও, আমি মাকে ডাকছি। জাহিদ চৌধুরী কাঁদো কাঁদো মুখ করে অসহায় ভঙ্গিতে বললেন, আগে তুই আমাকে কথা দে, আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করবি, তাহলে আমি ঠিক হয়ে যাব। এটাই আমার শেষ ইচ্ছা, কথা দে বাবা। শিশির পড়ল বিপাকে। রোদকে সে ভুলতে পারবে না। বাবার এই অবস্থা, নিজেকে অসহায় মনে হচ্ছে। মস্তিষ্ক ফাঁকা হয়ে আসছে। কথা না দেওয়া পর্যন্ত বাবা ট্রিটমেন্টটাও করতে দেবে না। তাই বাধ্য হয়ে বলল, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। জাহিদ চৌধুরী বিশ্বজয়ের হাসি দিলেন। মনে মনে নিজেকে বাহবা দিতে লাগলেন। উফ জাহিদ চৌধুরী, ইউ আর আ জিনিয়াস। বিজনেসম্যান না হয়ে তো অভিনেতা হওয়া উচিত ছিল। নিজের হাত দিয়ে কান চাপড়াতে লাগলেন। খুশি হয়ে ছেলেকে জড়িয়ে ধরে বললেন, সত্যি বলছিস শিশির, তুই বিয়েতে রাজি? এখন দেখি তোমার চেক আপটা করতে দাও। চেক আপ করতে হবে না, তুই রাজি হয়েছিস, এতেই আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি। এখন 2টা গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে পুরোপুরি সুস্থ হয়ে যাব। বলেই তিনি কল লাগালেন বন্ধুর নিকট। সুসংবাদটা তো দিতে হবে, তাছাড়া গিন্নিয়া রোদকেও বারণ করতে হবে যেন রিদিতার পরিচয় শিশিরের সামনে না আসে। হতবাক হলো শিশির। একটু আগে যে মানুষটা অসুস্থ হয়ে পড়েছিল, বিয়েতে রাজি শুনে দিব্যি সুস্থ হয়ে গেল। নির্জন নদীর তীর, নদীতে স্রোত নেই বললেই চলে। একদম শান্ত, স্বচ্ছ পানি বয়ে চলেছে আপন গতিতে। চারিদিকে গাছগাছালি দিয়ে ভরা। দুর্বা ঘাসের সাথে কিছু বনজ ফুলও ফুটে উঠেছে। মন ভালো করার মতো পরিবেশ। কোলাহল নেই বললেই চলে। পাশাপাশি দাঁড়িয়ে আছে রোদ, শিশির। দুজনেই নীরব। শিশির আপন মনে রোদকে দেখতে ব্যস্ত, আর রোদ একটা বনফুল হাতে নিয়ে সেটা দেখতে ব্যস্ত। শিশির মুগ্ধ নয়নে তাকিয়ে বলল, তুমি ফুলের মতোই স্নিগ্ধ, শিশির ভেজা ভোরের মতোই পবিত্র। আমার গল্পের কাল্পনিক চাঁদ তুমি, যা শুধু কল্পনাতেই মানায়, বাস্তবে পাওয়ার সাধ্য আমার নেই। রোদ তাকালো শিশিরের দিকে। মনে মনে প্রস্তুত হলো জাহিদ চৌধুরীর শেখানো বুদ্ধি কাজে লাগাতে হবে। রোদ নিজেই বলল, বাবা আমার বিয়ে ঠিক করেছেন।
কিছুদিনের মধ্যেই বিয়ে। আমিও রাজি হয়ে গেছি। ভেবে দেখলাম অতীত নিয়ে পড়ে থাকলে চলবে না। আর বাবার ইচ্ছা ফেলতে পারিনি। খালা বলল, আপনারও নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। যাই হোক, বিয়েটা করে নিন। সেই তো বিয়ে করছেন রোদ, তাহলে আমাকে কেন ফিরিয়ে দিলেন? অন্য কাউকে কেন গ্রহণ করছেন, আমাকেই কেন না? আমি কি যোগ্য নই আপনার? আমার ভালোবাসায় কি কমতি ছিল? আপনাকে আমার পছন্দ না, আর বাবার ঠিক করা ছেলেকে আমার বেশ পছন্দ হয়েছে, তাই বিয়েটা করছি। আপনিও বিয়ে করে ফেলুন। আমার জন্য দেবদাস হয়ে বসে থাকার কোনো দরকার নেই। রাগ হলো শিশিরের, তবুও নিজেকে সংযত করে বলল, আরেকবার ভেবে দেখুন রোদ। ভাবার কিছু নেই মিস্টার শিশির, আমি সিদ্ধান্ত নিয়েছি। আপনি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকেন তাহলে বিয়েটা করে ফেলুন। নিজের বাবাকে দেওয়া কথা রাখুন। হতাশ হলো শিশির। নিশ্চুপ, মন খারাপ, একলা লাগার ক্ষণ। সময় যেমন ছুটে যাচ্ছে, এ যেন সময়ের নিয়ম। সব কিছু বিষাদময় মনে হচ্ছে শিশিরের। শেষবারের মতো আশা নিয়ে এসেছিল রোদের কাছে, কিন্তু সে অন্য কারোর ঘরণী হবার প্রহর গুনছে। এ শহরের মানুষগুলো খুব যত্ন করে কষ্ট দিতে জানে। জীবনে অনেক কিছু চাওয়ার থাকে, অনেক কিছুই পাওয়ার প্রবল ইচ্ছা থাকে, কিন্তু আমাদের ভাগ্যে থাকে না। তুমিও আমার জীবনে একটা না পাওয়া জিনিস, যাকে পাওয়ার জন্য নিজেকে হারিয়েছিলাম। আল্লাহর কাছে প্রতিটা মুহূর্ত শুধু তোমাকেই চেয়েছিলাম, কিন্তু আমার চাওয়া পূর্ণ হয়নি। তুমি আমার ভাগ্যে নেই তো কি হয়েছে? আমি সারা জীবন তোমাকে ভালোবাসবো। তোমার মনে অন্য কেউ থাক, আমার মনে তুমি ছাড়া কেউ স্থান পাবে না। ভালো থেকো আমার না হওয়া রাজকন্যা। চোখ মুছে চলে গেল শিশির। অসহ্য লাগছে সব কিছু। একপাক্ষিক ভালোবাসা একটু বেশিই যন্ত্রণাদায়ক। শিশিরকে কষ্ট পেতে দেখে রোদের খুব খারাপ লাগলো। ইচ্ছা হচ্ছিল সত্যটা বলে দিতে, কিন্তু জাহিদ চৌধুরীর কথা ফেলতে পারেনি। শিশিরকে সারপ্রাইজ দেবেন। আজকে দিনটা সহ্য করেন ডাক্তার মশাই, কালকেই আপনার ভালোবাসার জয় হবে। আপনি জিতে গেছেন শিশির। পুরনো অধ্যায় ভুলে নতুন জীবন সূচনা করতে চাই আপনার সাথে। চলবে।